আজকেও আসলাম বৃষ্টি নির্ভর আলাপে। বেলা এখন প্রায় কত, 2:30-3টা হবে। তো গতকালকে যাওয়ার সময় চাঁদপুরে যাওয়ার সময় ব্যাগের মধ্যে পড়ছিলাম ঝড়ের, আমি তো ফিরে আসতেই চাইছিলাম, কিন্তু তারপরও মনের উপরে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে চলে গেছে আর কি, যে কালকেও যে যেতে পারবো সেটার কোনো গ্যারান্টি নেই। কারণ যেহেতু এখন সময় এমন, প্রকৃতির যে কোনো সময় বদলে যাওয়ার একটা আশঙ্কা থাকে। তো সেই আশঙ্কা থেকে চলেই গেলাম, মোটামুটি ভালো ভালো ফিরে আসছি। তো এখন দেখা যায় কি, আজকের অবস্থায় বা আজকের প্রকৃতিতে বোঝা যায় যে কালকে গিয়ে ভালোই করছি। কারণ কালকে যদি ফেরত আসতাম তাহলে হতো কি, আজকের আশায় তো আজকে কিন্তু আর যাওয়া হতো না। আজকে মোটামুটি প্রায় সারাদিনেই মেঘলা মেঘলা এবং বৃষ্টি বৃষ্টি। তো আর ওই যে একটা গ্রামীণ কথা আছে, মানুষ কথা প্রসঙ্গেই বলে থাকে, কয় আল্লাহ যা করে ভালো লাগাই করে। বিষয়টা আসলে এরকম বোধ হয়। বৃষ্টি প্রায় থেমে গেছে। বজ্রপাতের ওই কর্ষণ ঘর্ষণ এগুলো শেষে এখন বৃষ্টি প্রায় থেমে গেছে, ফোঁটায় ফোঁটায় পড়ছে, ঝরঝরে না আর কি। তবে প্রকৃতি এখন মোটামুটি শীতল হয়ে উঠছে। একটা সময় ভ্যাপসা গরম ছিল, পালায় পালায় বৃষ্টি বর্ষণের কারণে এখন কিছুটা ঠান্ডামুখী অনুভব হচ্ছে। আমি গতকালকে তো বাইরে যাওয়াতে, চাঁদপুর যাওয়াতে মোটামুটি গায়ে মুখে তো বেশ ধুলোবালির একটা আস্তরণ নিয়ে আসছি। তো আজকে তো গোসল বাধ্যতামূলক। মাঝে মাঝে ব্যাখাপ্পা হলে 2-1 দিন গোসল মিস দিই। তো গোসলের জন্য কল থেকে পানি নিয়ে ইয়েতে দিলাম, চুলোয় দিলাম হিট করার জন্য। তো হিট হওয়ার পর আমি গেলাম, কিন্তু ততক্ষণে মন বদল হয়ে গেছে বৃষ্টিজনিত কারণে। তো আর গোসল করি নাই আর কি আজকে। ওই গরম পানিকে বাথরুমের কাজে লাগাইছি আর কি, বাথরুমের ঢেলে দিয়ে কিছুটা হলো জীবাণুমুক্ত করার চেষ্টা করলাম আর কি। তো এই হলো বিবরণ। গোসল করা হয়নি। গোসলের মনিরুজ্জামান প্রমুখ। তো আপনারা কেমন আছেন জানি না, আপনারা কে কোথায় আছেন, কে আমার ভিডিও দেখছেন দেখবেন, কার এলাকা কি অবস্থা জানি না, তবে আমি আমার এলাকার বর্ণনা দিলাম আর কি। বৃষ্টিতে একদিকে মজা, আরেকদিকে মানে মনের কমিয়ে দেয়, সৌন্দর্য বোধকে কমিয়ে দেয়। ওই ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে ভাব এবং শুকনো জায়গা যখন ভিজে যায় এবং প্রয়োজনীয় জায়গাগুলো যখন বিভিন্নভাবে হয়ে যায়, পানির ছোঁয়ায় এলোমেলো হয়ে যায়, তখন খারাপই লাগে। কিন্তু বৃষ্টি অনুভূতি ভালো। জল বলের সাথে সম্পর্কিত। আমরা সবচেয়ে বেশি শক্তি পাই সম্ভবত পানি খেয়ে। যখন ক্লান্ত হয়ে কোথাও থেকে ফিরে আসি, যে যে কোনো ধরনের ক্লান্তি হতে পারে, কোনো একটা বোঝা বহন সম্পর্কিত হতে পারে, বা দীর্ঘমেয়াদী হাঁটার ব্যাপারে হতে পারে, অর্থাৎ যে কোনো প্রকৃতির ক্লান্তি বোধের পরে আইসা আমরা যখন এক গ্লাস পানি খাই, ওই পানি যে শক্তি যোগায় শরীরে, আর কিছুই কিন্তু সেই অন্য পৃথিবীর অন্য কোনো খাদ্যদ্রব্য বা অন্য কোনো রকমের বস্তু বা বিষয় বা জিনিস তা দিতে পারে না।
তো জলের সাথে বলের সম্পর্ক ওতপ্রোতভাবে মিশ্রিত। তো বৃষ্টি মানেই কিন্তু আসলে শক্তি, মানসিক শক্তি আর কি। সেটা যেহেতু আমরা বৃষ্টি খাচ্ছি না, তো শারীরিক আভ্যন্তরীণ যে বলের কথা বললাম একটু আগে, সেটা হয়তো হচ্ছে না, কিন্তু মানসিক বৃষ্টির আরেকটা দিক হচ্ছে মানসিক শক্তি বৃদ্ধি করে। কারণ মনটা সতেজ করে দেয়, মনটাকে প্রফুল্ল করে দেয়। হ্যাঁ, তো এটা হয়তো জাগতিক একটা সৃষ্টিগত নিয়ম। আল্লাহ তাআলা জানে ভালো যে কোনটা দিয়ে কোনটা মেকআপ করবে। এই জন্য তো ঋতুর এত বদল, প্রকৃতির এত বদল। মানে যদি সর্বক্ষণ একই ঋতু হতো, তাহলে দেখা গেছে একঘেয়েমি একটা বিষয় তৈরি হতো, এবং আমাদের যে ঋতু বদলের সাথে আমাদের যে মনের বদল এবং শারীরিক বদল হয়, এই বদলগুলো না হলে হয়তো আরও নানামুখী জটিলতায় ভুগতাম আমরা। তো সেই জটিলতা কাটিয়ে ওঠার জন্য হয়তো এই সৃষ্টিগত প্রকল্প। বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি রচয়িতা, যদি রচয়িতা শব্দটা ভুল, কিন্তু এটার প্রচলন আছে, আমি রচয়ক বলি আর কি। এই অনেক সময় পুস্তক প্রণেতার ব্যাপারে অনেক সময় অধিকাংশ লোকেই এটাই ব্যবহার করে, শুধু মনে হয় আমি ছাড়া। আমি নতুন উদ্ভাবন করলাম আর কি, মানে ব্যবহারের উদ্ভাবন, শব্দের উদ্ভাবন না। মানে শব্দটা আসলে রচয়ক হবে। রচয়িতা কি? একজন পুরুষ একটা বই লিখছে, এখন যদি বলা হয় অমুক প্রবন্ধের প্রবন্ধ গ্রন্থ বা কবিতা গ্রন্থ বা উপন্যাস গ্রন্থের রচয়িতা শেখ মহিবুল ইসলাম, কেমন হয় বলেন তো? রচয়িতা শব্দটার সাথে স্ত্রীলিঙ্গের সম্পর্কিত যেন। এটা পুরুষের ক্ষেত্রে কিভাবে খাটে? কিন্তু এটা হয়তো কখনো এর আগে কেউ খেয়াল করেনি, আমার মনে আসলো, তাই আমি ব্যবহার করি এবং আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। পুরুষের বেলায় হবে রচয়ক, আর নারীর বেলায় দিতে পারে রচয়িতা। যদিও এখন বর্তমানে পুল্লিঙ্গ আর স্ত্রীলিঙ্গের ব্যাপারটা উঠে যাচ্ছে। মানে যেমন মহিলা প্রধানমন্ত্রী কিন্তু বলা হয় না। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয়া, এই যে এখন আমি মাননীয় ব্যবহার শব্দটা উচ্চারণ করলাম, যেহেতু এটা ব্যবহার হয়ে আসছিল, তো এখন কিন্তু মাননীয় শব্দটা, মাননীয় জায়গা এখন কিন্তু মাননীয় ব্যবহার হচ্ছে। মানে ওই যে পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গগুলো উঠে যাচ্ছে। মানে পুরুষ নারী ভেদাভেদে এখন একটাই বিশেষণ ব্যবহার হওয়ার প্রচলন শুরু হয়েছে বেশ আগে থেকেই। তো যদিও সব ক্ষেত্রে সেটা সমানভাবে পৌঁছায়নি। যেমন এখন মাননীয় বলে, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বলে না। কিন্তু কিছুকাল আগেও যেমন সম্ভবত খালেদা জিয়ার বেলায় এই মাননীয়র জায়গায় মাননীয় ব্যবহার করত। তো আপনি স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ ভেদাভেদ করেন, সমস্যা নাই, কিন্তু তার মধ্যে তো একটা মানে সামঞ্জস্য সমন্বয়ের ব্যাপার থাকে। যেমন রচয়িতা, এটা স্ত্রীলিঙ্গ, যদি আমি লিঙ্গান্তর করি আর কি, তাহলে এটা মানে শব্দটাই তার মনোভাব প্রকাশ করে, শব্দগতভাবেই মনোভাবে আসে বিষয়টা, যে এটা স্ত্রীলিঙ্গ, যেন স্ত্রীলিঙ্গ বোঝায়। তো পুরুষের ক্ষেত্রে দেখি রচয়িতা শব্দটা ব্যবহার করে। এত আনকালচার্ড মনে হয় আমার কাছে শব্দ ব্যবহারের ক্ষেত্রে এই শব্দটা যখন ব্যবহার করে আর কি, প্রচণ্ড খারাপ লাগে। রচয়ক শব্দটা পুরুষের বেলায় আমরা যদি লিঙ্গান্তর করে বলি, তাহলে পুরুষের বেলায় রচয়ক হবে, আর নারীর বেলা হবে রচয়িতা। কিন্তু সবখানেই দেখা যায় পুরুষের বেলা রচয়িতা শব্দটা ব্যবহার করে। জানি না মানুষ কিসের মোহে জ্ঞান অর্জন করে। তো যাই হোক, আমার এই কথার পরে যদি কারো ধ্যানে জ্ঞানে মানে কিছুটা হলো ধাক্কা লাগে, তো উনি যদি আবার ওনার নিজস্ব মতামত জাহির করতে আসেন মন্তব্যের মাধ্যমে, তাহলে আমি বলতে চাই যে একটু ভালো করে ভেবেই কিন্তু আসবেন। অযথা তর্ক করার জন্য আসবেন না, বা অযথা এই আমার কথাটাকে ইগনোর করতে আসবেন না। বরাবরই বোঝার চেষ্টা করবেন, কোনো একটা বিষয়ে নতুনত্ব ছোঁয়া আসতেই পারে। তো সেটা আমাদের একটা গর্ধব মার্কা ধ্যান ধারণা অনুভূতি আমাদের মনে আমরা লালন করে আসছি যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম, যে আমরা নতুন একটা কিছু উদ্ভাবন হতে দেখলেই
ওইটাকে কেমনে নাজেহাল করব সে একটা চেষ্টা লিপ্ত হয়ে যায়। সমাজের একবারে রন্ধ্রে রন্ধ্রে এই ব্যাপারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু নতুন মানেই যে সেটা অশুদ্ধ হবে এটা কেন ভাবা হয় শুরুতেই? আগে জিনিসটা নিয়ে পর্যালোচনা করার দরকার আছে। পর্যালোচনা শেষে যদি দেখা যায় যে না, বিষয়টা সার্বিকভাবে ঠিক হচ্ছে না, তখন এটা নিয়ে আলোচনা সমালোচনা হতে পারে। কিন্তু যখনই আমার মনের কাঁটায় দাগ কাটবে যে হ্যাঁ এটা ঠিকই, আসলেই তো যুক্তিসঙ্গত, তখন এটাকে মেনে নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কিন্তু মানুষ মানতে চায় না। তো যাই হোক, বৃষ্টি নির্ভর আলোচনার সাথে সামঞ্জস্য রেখেই মনে আলোচনাটা এগোনো ভালো। তবে ভিন্ন দিকে যদি মত এবং পথ তৈরি হয় সেটাও খুব একটা খারাপ না, কারণ এটার তো কোনো নির্দিষ্ট কোনো ধারাবাহিকতার প্রয়োজন আছে বলে মনে করি না। আমি আসলে বস্তুত ওই বৃষ্টিকে কেন্দ্র করে দু চারটা কথা বলার জন্য ভিডিও বানাই আর কি, সেটা মনে যা আসে, কোনো বিষয়কে উপলক্ষ করে কিন্তু আসি না। মানে কানে যা শুনি, কানে যা বাজে, চোখে যা দেখি এবং মনের মধ্যে যেটা উপলব্ধি হয়, এই সব কিছুর একটা সংমিশ্রণে যা যা বলতে ইচ্ছা হয় তা বলি আর কি। জানি না আপনাদের কতটুকু মনে দাগ কাটতে পারি বা খেয়াল অর্জন করতে পারি, সেটা ওই অনাগত ভবিষ্যতের ব্যাপার। মানে আমি ভিডিও পোস্ট করার পরের ব্যাপার, কিন্তু আমি তো আগেই আমার ভাবনা চিন্তাগুলোর প্রসার ঘটিয়ে থাকি। তো সে যাই হোক, বৃষ্টি ক্রমশ থেমে আসছে, একরকম থেমেই গেছে বলা যায়। কেননা এখন যে বৃষ্টির শব্দগুলো কানে বাজে, এগুলো আসলে ওই গাছের মধ্যে জমা যেই বৃষ্টির ফোঁটা, সেগুলো ক্রমশ ঝরে পড়ছে উপর থেকে নিচে, মানে উপরের পাতা থেকে নিচের পাতায় পড়ছে, তো একটা শব্দ হচ্ছে, এরকম আর কি ব্যাপারটা। আর বৃষ্টি হওয়ার কারণে কিছুটা পরিবেশগত দিক থেকে শোরগোলটা কমে গেছে। তো শোরগোল থাকলে আবার একটা প্রসঙ্গ খুঁজে পাওয়া যায় কথা বলার। হ্যাঁ, ওই যে বৃষ্টি না থাকলে, আবহাওয়া ঠিক থাকলে, মানে গরম থাকলে আর কি, বা আলোকময় অবস্থায় ওই বিশেষ করে হকার্সদের কিছু শব্দ খুঁজে পাওয়া যায়, ওদের আওয়াজ খুঁজে পাওয়া যায়। ওরা যে ওদের ব্যবসায়িক যে আওয়াজ হাঁক মারে, ওই হাঁকটা হয়তো নিয়েও হয়তো দুই চারটা কথার অবতারণা করা যায়। এখন তো সেগুলোও নাই, অনুপস্থিত। তো ঠিক আছে, ভালো থাকেন। এটা তো ধারাবাহিকতা চলতেই থাকবে। তো নির্দিষ্ট ওই বাতিকের বাতুলতা হতে চাই না আর কি। তো এখানে শেষ করি। আপনারা ভালো থাকেন, ভালো রাখেন, হ্যাঁ, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।